ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে আবারও মেধা কেয়ারের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যেই মেইনসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। অনলি অর্গানিক কেমিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সে সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। একটু ডিটেলসে আমরা প্রত্যেকটা কোশ্চেনকে দেখব এবং সেই কোশ্চেনের রিলেটেড যে থিওরি যেটা আমাদের জানতে হবে সেই কোশ্চেনটাকে সলভ করার জন্য, তো সেই ধরনের থিওরিগুলো আমরা এর পাশাপাশি দেখতে থাকবো। ওকে, তো আজকে আমরা শুরু করছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। পরের ভিডিওতে আমরা আরও কিছু কোশ্চেন নেব, হয়তো ফিজিক্যাল বা ইনঅর্গানিকের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে অর্গানিক কেমিস্ট্রির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ফর জেই মেইন। প্রথমে প্রবলেম 1, তাহলে এখানে বলছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য স্ট্রংগেস্ট বন্ডেড বেস। তো এখানে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের যে কনসেপ্টটা জানতে হবে সেটা হচ্ছে যে যারা সাইক্লিক অ্যামিনস হয় আর মোর বেসিক দেন অ্যাসাইক্লিক ওয়ান। তো পয়েন্ট যেটা আমাদের এখানে মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে সাইক্লিক অ্যামিনস আর মোর বেসিক দেন অ্যাসাইক্লিক ওয়ান। এখন কোশ্চেন হচ্ছে যে কেন সাইক্লিক অ্যামিনস অ্যাসাইক্লিক অ্যামিনস কেন লেস বেসিক সাইক্লিকের থেকে। তো কনসেপ্টটা হচ্ছে যেটা সেটাকে বলা হচ্ছে যে অ্যামিন ইনভার্সন। তো আরও একটা পয়েন্ট এখানে আমরা দেখবো সেটা হচ্ছে অ্যামিন ইনভার্সন। অ্যামিন ইনভার্সন কনসেপ্টটা কেমন দেখো, মনে করে একটা ওপেন চেন অ্যামিন যদি থাকে, ফর এক্সাম্পল এখানে আমরা এই অ্যামিনটাকেই নিচ্ছি, তাহলে ওপেন চেন অ্যামিনের ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে এই লোন পেয়ারটা থাকবে, এটা একটা ওপেন চেন অ্যামিন। ওপেন চেন অ্যামিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা ইনভার্ট হয়ে অপোজিট দিকে চলে যেতে পারে, যেটা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকবে। তাহলে প্রথমে এখানে তো এই নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন ছিল sp3, নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়ে sp2 হতে পারে। তাহলে যখন নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়ে sp2 হয়ে যাবে তখন লোন পেয়ার যেটা থাকবে সেটা এভাবে থাকবে, আর এখানে ইথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ। নাও দিস নাইট্রোজেন লোন পেয়ার এটা কি করবে, উল্টো দিকে ইনভার্ট হয়ে যাবে। তাহলে ইথাইল ইথাইল অ্যান্ড ইথাইল। তো এটা ওপেন চেনের ক্ষেত্রে পসিবল হবে। ওপেন চেনের ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ার, ধরো নাইট্রোজেনের লোন পেয়ার যদি এই দিকে থাকে এটা ইনভার্ট হয়ে অপোজিট দিকে চলে যেতে পারবে। এটা ওপেন চেনের ক্ষেত্রে পসিবল হবে, কারণ এই এই ইথাইল গ্রুপ যেটা এখানে আমরা দেখছি সেটা হচ্ছে উল্টো দিকে রিভার্স হতে পারে। কিন্তু সাইক্লিক অ্যামিনের ক্ষেত্রে কি হবে, সাইক্লিক অ্যামিনের ক্ষেত্রে এই ইনভার্সনটা পসিবল না। ফর এক্সাম্পল যদি আমরা এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে কনসিডার করি, তাহলে এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে এবং এই ইথাইল গ্রুপগুলো এই কার্বনটা দিয়ে মানে বেঁধে রাখা আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, উল্টো দিকে রিভার্স হয়ে যাওয়া পসিবল হবে না। তো এই জন্য সাইক্লিক অ্যামিনস যারা হয় তারা হচ্ছে মোর বেসিক হয় অ্যাসাইক্লিক অ্যামিনের থেকে। এবারে এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা দেখো, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে তাহলে এ আর বি এই দুটো অপশন আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের কাছে দুটো অপশন থাকলো সি আর ডি। সি ডি অপশনের মধ্যে আমরা যদি সি এর ক্ষেত্রে দেখি তাহলে দেখবো যে নাইট্রোজেনের লোন পেয়ার যেটা আছে এটা এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে। তার মানে এই লোন পেয়ারটাকে আমরা বলবো ডিলোকালাইজড লোন পেয়ার, এটাকে আমরা ডিলোকালাইজড লোন পেয়ার বলবো। তাহলে ডিলোকালাইজড লোন পেয়ার যদি হয় তাহলে কম বেসিক হবে। তাহলে কারেক্ট আনসার আমরা এই কোশ্চেনের জন্য পাবো হচ্ছে ডি। তো ডি হবে এখানে কারেক্ট আনসার। ওকে, তাহলে দুটো কনসেপ্ট আমরা শিখলাম, এক অ্যামিন ইনভার্সন আর দুই হচ্ছে যে লোন পেয়ার ডিলোকালাইজড হলে সেটা কম বেসিক হবে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 আমাদেরকে কি বলতে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং পেয়ার অফ স্ট্রাকচার্স উইল গিভ ডিফারেন্ট প্রোডাক্টস অন ওজোনোলিসিস। কনসিডার দ্য ডাবল বন্ড ইন দ্য স্ট্রাকচার আর রিজিড অ্যান্ড নট ডিলোকালাইজড। তো এখানে আমাদেরকে কনসিডারই করতে হবে যে ডাবল বন্ডের যে ডাবল বন্ড যেগুলো আছে সেগুলো এখানে যেহেতু বেঞ্জিনের মধ্যে ডাবল বন্ডগুলো দেওয়া আছে তারা জেনারেলি ডিলোকালাইজড হয়, কিন্তু এখানে আমাদেরকে কনসিডার করতে হবে যে তারা রিজিড। তো ওজোনোলিসিসের সিম্পল জিনিস আমরা সবাই জানি যে যদি কোনো একটা ডাবল বন্ডকে যদি আমরা ওজোনোলিসিস করি তাহলে এটা বেসিক্যালি আমাদেরকে অ্যালডিহাইড বা কিটোন দেবে, সেটা ডিপেন্ড করবে যে ওর সাবস্টিটিউয়েন্ট কীভাবে আছে। তো এখানে আমরা প্রোডাক্ট দেখবো। তো এখানকার কোশ্চেনটাকে সলভ করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে দেখতে হবে
যে কি কি প্রোডাক্ট আমরা পেতে পারি, প্রথম স্ট্রাকচার এবং সেকেন্ড স্ট্রাকচার দুটোর ক্ষেত্রেই আমাদেরকে প্রোডাক্ট দেখতে হবে। তো আমরা কি করব, ডাবল বন্ড বরাবর ভাঙবো এবং দেখব যে সিমেট্রিক্যাল স্ট্রাকচারস কোথাও পাওয়া যাচ্ছে কিনা। যেমন ধরো এটার ক্ষেত্রে যদি আমরা এই ডাবল বন্ড বরাবর ব্রেক করি, আর এই ডাবল বন্ড বরাবর ব্রেক করি, আর এই ডাবল বন্ড বরাবর ব্রেক করি, তাহলে আমরা দেখব যে দুটো প্রোডাক্ট যেটা হবে এখানে, এই সাইড থেকে যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি, এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা সিমেট্রিক্যাল হবে। আর এখানে আমরা আর একটা প্রোডাক্ট পাবো, সেটা হচ্ছে এটা সিএইচও সিএইচও। তো তিনটে প্রোডাক্ট আমরা, দুটো প্রোডাক্ট পাবো অ্যাকচুয়ালি, একটা সিএইচও সিএইচও আর একটা এই অ্যালডিহাইড কিটোনটা। ঠিক এখানেও যদি আমরা দেখি, এখানেও আমরা দেখবো যে সেম প্রোডাক্ট হচ্ছে কিনা। তাহলে এখানে বন্ড ভাঙবে এভাবে। তাহলে আমরা যদি দেখি, হ্যাঁ আমরাও এক্ষেত্রেও সেম প্রোডাক্টই পাচ্ছি। এখানেও আমরা একটা পাচ্ছি সিএইচও সিএইচও, আর দুটো সেম, রাইট? ঠিক একই রকমভাবে আমরা সেকেন্ডটাতে দেখব। সেকেন্ডটাতেও যদি আমরা দেখি, তাহলে এখানকার যে প্রোডাক্ট হবে, এখানেও আমরা দুটো প্রোডাক্ট পাবো, তার মধ্যে আগের মতোই সেম প্রোডাক্ট হবে। এখানেও যদি বন্ড বরাবর ভাঙি, তাহলে আগের মতোই এখানেও আমরা সেম প্রোডাক্ট পাবো, তাই তো? লাস্ট কেসে যদি দেখো, লাস্ট কেসেও আমরা কিন্তু সেম প্রোডাক্টই পাচ্ছি। আমরা শুধু ডাবল বন্ড বরাবর ভাঙবো এবং দেখবো বাকি পার্টটুকু সিমেট্রিক্যাল হচ্ছে কিনা। তো লাস্ট কেসেও আমরা সেম প্রোডাক্ট পাচ্ছি, শুধু এখানেই ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যেতে পারে, আমরা দেখি তবুও। তাহলে এখানকার অবভিয়াসলি আমরা যদি দেখি যে এখানকার যে প্রোডাক্ট, একটা প্রোডাক্ট এরকম হচ্ছে যেখানে দুটো মিথাইল গ্রুপ থাকবে, কিটোনই পাচ্ছি, অ্যালডিহাইড একটাও পাচ্ছি না, আর এখানে আমরা অ্যালডিহাইড এবং কিটোন দুটোই পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে তাহলে সি অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার। তো আমরা দেখছি সিমেট্রিক্যাল পুরো মলিকিউলটা কিনা সেটা আমাদের দেখতে হবে ডাবল বন্ড বরাবর ভেঙে। যদি দেখি ডাবল বন্ড বরাবর ভেঙে একই রকম হচ্ছে দুটো ক্ষেত্রেই, তাহলে ওটা সেম প্রোডাক্ট, না হলে ডিফারেন্ট প্রোডাক্ট। ওকে, চলো নেক্সট। নেক্সট যে কোশ্চেনটা আমাদের কাছে আছে, এটা খুবই একটা কনসেপচুয়াল কোশ্চেন, যেখানে আমরা দেখব যে এখানে দুটো প্রোডাক্ট তৈরি করা হয়েছে, একটা NaCN দিয়ে, একটা AgCN দিয়ে। এটা আমরা সবাই জানি যে যদি সিএনকে আমরা নিউক্লিওফাইল হিসেবে ইউজ করি, NaCN-কে যদি নিউক্লিওফাইল ইউজ করি, তাহলে এটা হবে CN-, যেখানে কার্বন দিয়ে অ্যাটাক হবে। আর AgCN-কে যদি আমরা ইউজ করি, তাহলে এটা NC, নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রোডাক্ট দেখি, তাহলে এ যেটা হবে সেটা হবে NC, আর বি যেটা হবে সেটা হবে CN, তাই না? তাহলে A NC, বি হবে CN। সো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এখানে। ওকে, চলো নেক্সট। এটা খুবই ইজি কোশ্চেন ছিল, এটা সহজেই পারতাম আমরা। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওকে, এই কোশ্চেনটাকে আমরা দেখব। তাহলে এখানে প্রথমে যে কোশ্চেনটা হচ্ছে যে একটা ফেনল নেওয়া হয়েছে, যে ফেনল আর অ্যালডিহাইড। তো প্রথমে এটার ব্রোমিনেশন করা হয়েছে। তাহলে ব্রোমিনেশন যখন করা হবে তখন আমরা দেখব কি, তাহলে এটার প্রথমে ব্রোমিনেশন করা হয়েছে, তাই না? তাহলে ব্রোমিনেশন করলে ফার্স্ট যে এ প্রোডাক্টটা আমরা পাবো, এ প্রোডাক্টটা পাবো হচ্ছে যে 2,4,6 ট্রাইব্রোমোজেনিক ফেনলে যদি আমরা ব্রোমিনেশন করতাম, তাহলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল পেতাম। কিন্তু প্যারা পজিশনটা এখানে ব্লকড আছে CHO দিয়ে, তাহলে আমরা এখানে দুটো জায়গায় ব্রোমিনেশন করব। তাহলে এক হচ্ছে এখানে CHO থাকলো, এটা OH, আর এই দুই জায়গাতে আমরা ব্রোমিনেশন করলাম। এরপরে আছে NH2OH, তার মানে হাইড্রোক্সিলামিন, এটা CHOর সাথে রিঅ্যাক্ট করবে। তাহলে আমরা বি প্রোডাক্টটা যেটা পাবো, বি প্রোডাক্ট পাবো হচ্ছে CH ডাবল বন্ড NOH, এটা হবে, আমরা জানি এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে এবং এই প্রোডাক্ট পাবো। লাস্ট হচ্ছে P2O5। তো P2O5 হচ্ছে ওয়াটার এলিমিনেট করবে। তাহলে P2O5 যদি এখান থেকে ওয়াটার এলিমিনেট করে, তাহলে ওয়াটার এলিমিনেট করলে তাহলে এখান থেকে OH আর এই এইটা চলে যাবে, তাহলে CN প্রোডাক্ট হবে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে প্রোডাক্ট CN। সো OH, ব্রোমিন, আর এখানে হয়ে যাবে CN। তো এই স্টেপটাকে দেখি আমরা A to B। A to B তে কী হবে, যে যদি CHO গ্রুপ থাকে, CH ডাবল বন্ড O, আর এর সঙ্গে H2N, তো এখান থেকে আমাদেরকে ওয়াটার এলিমিনেট করতে হবে। তো ওয়াটার এলিমিনেট করলে আমরা এই প্রোডাক্টটা পেতাম। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার হবে এটা। তাহলে আমরা দেখছি কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে এখানে। তো কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে
टी। सो डी करेक्ट आंसर। ओके चलो नेक्स्ट क्वेश्चन जाए, क्वेश्चन नंबर 5। ओके क्वेश्चन नंबर 5 क्वेश्चन नंबर 5 এখানে একটু মিস্টেক আছে, এটা হবে CH3। ওকে চলো দেখা যায় কোয়েশ্চেন নম্বর 5। তো ফাইনালি দেখো এইখানে আমরা এটাকে রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ বলবো। আমাদেরকে প্রোডাক্ট দেওয়া আছে, রিঅ্যাক্ট্যান্ট খুঁজতে হবে, উল্টো দিকে যেতে হবে আমাদেরকে, রিঅ্যাক্ট্যান্ট খুঁজতে হবে। তাহলে এখানে কি আছে, ব্রোমিন NaOH। তাহলে ব্রোমিন NaOH যে রিঅ্যাকশনটা হচ্ছে এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। তাহলে এখানে হয়ে যাচ্ছে হফম্যানস ডিগ্রেডেশন রিঅ্যাকশন হবে, এখানে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন হবে। তো হফম্যান ডিগ্রেডেশন তার মানে তার আগে এটা ছিল একটা অ্যামাইড, তাহলে NH2 এর জায়গায় হবে CONH2। তাহলে আমরা এই কম্পাউন্ডটাকে যেটা, এটাকে আমি ধরে নিচ্ছি বি, তো বি কম্পাউন্ডটা যেটা আমার হবে সেটা হয়ে যাচ্ছে যে এখানে CH3, এখানে Cl, আর এখানে হয়ে যাবে C ডাবল বন্ডেড O NH2। হফম্যান ডিগ্রেডেশন করলে আমরা জানি মাঝখান থেকে CO গ্রুপটা চলে যাবে, ওটা NH2 হয়ে যাবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম বি। এবার দেখো এখানে NH2 দিয়ে এটা পেয়েছি, তাই না, NH2 দিয়ে, তার মানে এটা একটা কি ছিল, অ্যাসিড হ্যালাইট। তাহলে এখানে দুটো ক্লোরিন দেখতে পাচ্ছ, ক্লোরিন কটা আছে, দুটো আছে। এখানে একটা ক্লোরিন তো অলরেডি আমরা থাকছে বেঞ্জিন রিংয়ের সাথে কানেক্টেড, তার মানে এটা একটা অ্যাসিড হ্যালাইট। তো অ্যাসিড হ্যালাইটের হবে কি, NH2 এর জায়গায় আমাদেরকে করতে হবে Cl। তাহলে এ যেটা হবে সেটা হয়ে যাচ্ছে কি, তাহলে এ যেটা হবে NH2 এর জায়গায় Cl, তাহলে COCl, এখানে হয়ে যাবে CH3 আর এখানে Cl। তাহলে CH3Cl পাশাপাশি থাকবে, তাহলে আমাদেরকে অপশান দেখতে হবে। এবং Cl এর প্যারা পজিশনে CONH2 থাকবে, তাহলে Cl এখানে আছে, প্যারা পজিশনে COCl2, CH3 এটা পাশাপাশি, তাহলে এটাকে কারেক্ট অ্যান্সার করতে হবে। ওকে চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 6। কোয়েশ্চেন নম্বর 6-এ এখানে একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে A আর NaOH দেওয়া হয়েছে, প্রোডাক্ট হচ্ছে অরেঞ্জ রেড ডাই। এইখানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে ভালো করে বুঝতে হবে। দেখো আমাদেরকে এই রিয়াকশানটা করা হয়েছে বেসিক মিডিয়ামে, আগে এই জিনিসটা দেখতে হবে। তাহলে এটাকে বেসিক মিডিয়ামে করা হয়েছে। তাহলে তোমরা যদি NCERT-তে ডায়াজোনিয়াম সল্টের জায়গাটাকে যদি একবার দেখো, তাহলে দেখবে যে অ্যামিনের সাথে যখন রিয়াকশান হয় ডায়াজোনিয়াম সল্টের, তখন সেটা অ্যাসিডিক মিডিয়ামে হয়, স্লাইটলি অ্যাসিডিক পিএইচে হয়। কিন্তু যখন ফেনল টাইপের কম্পাউন্ডের সাথে হয়, তখন ফেনল বা বিটা ন্যাপথল বা আলফা ন্যাপথল এদের সঙ্গে যখন রিয়াকশান হয়, তখন সেই রিয়াকশানটা বেসিক মিডিয়ামে হয়। তাহলে এইখানে এই জায়গাটা দেখেই আমি এই দুটো অপশানকে, সি আর ডি, এই দুটো অপশানকে আমি এখানে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু বেসিক মিডিয়ামে হয়েছে তাহলে এই অপশানটা হবে। এবার এখানে দেওয়া আছে অরেঞ্জ রেড ডাই। তাহলে অরেঞ্জ রেড ডাই যখন দেওয়া হয়েছে, তখন এই জায়গাটা আমাদের কনসেপ্টে রাখতে হবে যে বিটা ন্যাপথলের সাথে অ্যাকচুয়ালি অরেঞ্জ রেড ডাই তৈরি হচ্ছে না, বিটা ন্যাপথল অ্যান্সার। তাহলে এখানে আলফা ন্যাপথল বিটা ন্যাপথলের মধ্যে আমাদেরকে কনসেপ্ট নিতে হবে হচ্ছে বিটা ন্যাপথল। তো এখানে প্রোডাক্টটা যদি আমরা লিখি, তাহলে প্রোডাক্টটা হবে এরকম, প্রোডাক্টটা ডাইরেক্ট আমরা লিখতে পারি, প্রোডাক্ট হবে এই জায়গাতে N ডাবল বন্ড N, তো এই ডায়াজোনিয়াম কমপ্লেক্সটা তৈরি হবে এবং এটাই অ্যাজো কমপ্লেক্স তৈরি হবে এবং এটাই একটা কালার হচ্ছে অরেঞ্জ রেডটাই। ওকে চলো, তো কনসেপ্ট ওটাই যে মিডিয়ামটা দেখছি আমরা, মিডিয়ামটা বেসিক না অ্যাসিডিক মিডিয়াম হলে তখন আমরা অ্যামিনের মধ্যে কনসিডার করতাম। ওকে নেক্সট এই কোশ্চেনটা দেখা যাক। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি আমরা কনসেপ্ট দেখি কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এখানে। তো প্রথমে আমরা যদি ফার্স্ট রিয়াকশানটাতে এ প্রোডাক্টটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে এ প্রোডাক্টটা হচ্ছে যে এখানে 1 নম্বরে দেওয়া হয়েছে ডাইআইসোবিটাল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ওকে, তো ডাইআইসোবিটাল অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা রিডাকশান করবে CN-কে CH2-তে। তাহলে এখানে যখন ওয়াটার দেবো আমরা, তখন CN গ্রুপটা কিসে কনভার্ট হয়ে যাবে, CH2-তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটাকে আমরা দেখি প্রথমে। তাহলে এটাকে যদি রিডাকশান করে, তাহলে জেনারেলি রিডাকশানে কি হয়, রিডাকশানে NH2 আর এটা হয়ে যায় CH ডাবল বন্ড NH, আর NH-টাকে পরে হাইড্রোলিসিস করলে এটা CH2-তে কনভার্ট হয়। সো NH2 CH ডাবল বন্ড, এই কমপ্লেক্সটা আনস্টেবল হবে, এটা আলটিমেটলি CHO হবে আফটার হাইড্রোলিসিস। তো এবারে নেক্সট যে কোশ্চেনটা দেখো, ডাইলিউট NaOH দেওয়া আছে, ডাইলিউট NaOH, আর এখানে আমাকে একটা অ্যালডিহাইড দিয়েছে, তো এখানে অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন হবে।
তো সিম্পলি অ্যালডোল কন্ডেনসেশনে যেহেতু এটাতে কোনো আলফা হাইড্রোজেন নেই, যে কম্পাউন্ড আমরা দেখছি এই কম্পাউন্ডটাতে যেহেতু কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে আলফা হাইড্রোজেন আছে হচ্ছে এইখানে CH3 তে, তাহলে এখানে নেগেটিভ হবে। তাহলে আমরা ডাইরেক্ট আমরা লিখছি প্রোডাক্টটা CH2, এখানে CH ডাবল বন্ড, এই CH2 এখানে অ্যাটাক, এটা OH। আফটার ডিহাইড্রেশন এখানে একটা ডাবল বন্ড হবে, তাহলে আমাকে অ্যান্সার লিখতে হবে যে NH2 থাকবে, এখানে NH2 থাকবে, তাহলে এই দুটোর মধ্যে, আর এই দুটোর মধ্যে ডাবল বন্ড হবে, তাহলে এখানে ডাবল বন্ড, সো এটা বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট 8 নম্বর। ওকে, আবারও দেখো এই কোশ্চেনটা দেখছি 8 নম্বরের কোশ্চেনটা, সেটা বলছে যে কম্পাউন্ড এক্স ইজ অ্যাসিডিক অ্যান্ড ইট ইজ সলিবল ইন NaOH। তাহলে NaOH সলিউশনে যখন সলিবল হবে তার মানে বুঝতে হবে যে কম্পাউন্ডটা অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক বলাই আছে এখানে, তাহলে অ্যাসিডিক বলাই আছে, তার মানে বুঝতে হবে যে কম্পাউন্ডটা NaOH সলিবল মানে অ্যাসিডিক। ওকে, বাট ইনসলিবল ইন সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। তো সোডিয়াম বাইকার্বনেটে যখন ইনসলিবল, তার মানে এটা একটা উইক অ্যাসিড, তার মানে এটা NaOH সলিবল কিন্তু সোডিয়াম বাইকার্বনেটে ইনসলিবল, তার মানে এটাতে বুঝতে হবে এটা একটা উইক অ্যাসিড, এটা একটা উইক অ্যাসিড। ওকে, তাহলে এখানকার মধ্যে যদি আমরা দেখি কনসিডার করি, তো অ্যাসিডিক স্ট্রেংথ যদি কনসিডার করি, তাহলে দেখবো এগুলো ফেনল আছে সব, অ্যালিফ্যাটিক ফেনল, আর এইটা এই এখানে আমাদের আছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল, আর এই সঙ্গে আমাদের একটা অপশন আছে সেটা হচ্ছে ফেনল। তাহলে ফেনল হচ্ছে মোর অ্যাসিডিক, বাট ফেনল ইজ ইনসলিবল ইন সোডিয়াম বাইকার্বনেট বাট সলিবল ইন NaOH। তো এটা আমাদেরকে অ্যান্সার দিবে, সেটা এখান থেকে আমরা বি অ্যান্সারটাকে কারেক্ট অ্যান্সার বলবো। কিন্তু এখানে আরেকটা ক্যাচ আছে, সেটা আমাদের দেখতে হবে যে কম্পাউন্ড এক্স গিভস ভায়োলেট কালার উইথ নিউট্রাল FeCl3 সলিউশন। তো FeCl3 থেকে আমরা যদি ফেনলের রিয়াকশান করি, তো ফেনলের রিয়াকশান করলে কমপ্লেক্স তৈরি হয় FeOPH6, তাহলে কমপ্লেক্স তৈরি হবে। তো এই কমপ্লেক্সটার ভায়োলেট কালার হবে, এই কমপ্লেক্সটারই ভায়োলেট কালার হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা ফেনল, তো অ্যান্সার হবে ফেনল। ওকে, চলো নেক্সট 9 নম্বর প্রবলেম, এটাও ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে এখানে দেখো compound A undergoes following sequence of reaction give compound B the correct structure and chirality of the compound B is। তাহলে এখানে প্রথমে আমরা দেখছি এখানে একটা হ্যালো অ্যালকেন আছে, তার সঙ্গে রিয়াকশন করা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যান্ড ইথার। তাহলে প্রথমে যেটা আমরা পাবো ম্যাগনেসিয়াম আর ইথার ইউজ করে ড্রাই ইথার, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, তাহলে এখানে হয়ে যাবে MgBr। MgBr এর সঙ্গে সেকেন্ড স্টেপে আমাদেরকে রিয়াকশন করিয়েছে D2O, তাহলে D2O হচ্ছে D প্লাস দেবে, গ্রিগনার্ড রিয়েজেন্ট আমাদেরকে দেবে হচ্ছে কি আর মাইনাস, তো কম্পাউন্ড যেটা আমরা পাবো ফাইনাল অ্যান্সার সেটা হবে এখানে D। এখানে যদি D লিখি তাহলে এই সেন্টারটা কাইরাল হয়ে যাবে, তাই না, তাহলে কম্পাউন্ডটা কাইরাল হবে, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে কাইরাল। তাহলে আমরা অ্যান্সার দেখবো যে এখানে D হবে বাট কাইরাল হবে, কাইরাল, তো এটা অ্যান্সার, তো D, C হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নম্বর 10। ওকে, কোয়েশ্চেন নম্বর 10 ইজ ইম্পর্টেন্ট, এটা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন। তাহলে আমরা যদি কোয়েশ্চেনটা দেখি, তো গিভেন বিলো স্টেটমেন্ট 1-এ বলছে দ্য কম্পাউন্ড দিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। ওকে, তাহলে এখানে আমরা দেখবো যে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না। তো আমরা যদি এখানে দেখি, তাহলে এই যে সেন্টারটা, এই কার্বন সেন্টারটা, এই সেন্টারটাতে যে গ্রুপগুলো আছে 4টে গ্রুপ ডিফারেন্ট কিনা, তাহলে একটা হচ্ছে NO2, একটা H, একটা এটা দেখো সিস, আর এটা ট্রান্স। তো সিস আর ট্রান্স যদি হয় তাহলে ওটাকে ডিফারেন্ট গ্রুপ কনসিডার করা হবে, তার মানে এখানে 4টি ডিফারেন্ট গ্রুপ আছে, সেন্টারটা কাইরাল, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ। তো স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবার চলে আসে স্টেটমেন্ট 2-তে। স্টেটমেন্ট 2টাতে যদি দেখি আমরা, স্টেটমেন্ট 2টাতে দেখবো যে এটা হচ্ছে মিরর ইমেজ অফ দিস। এবার আমরা এখানে দেখবো মিরর ইমেজ হবে কি হবে না। তো আমাদেরকে মিরর ইমেজ দেখার জন্য দুটো অপশান আছে, আইদার তুমি RS কনফিগারেশন দেখে তুমি মিরর ইমেজ বলতে পারো, RS কনফিগারেশন দেখে, তাহলে আমাকে এটাকে 1 নম্বর গ্রুপ, এটাকে 2 নম্বর গ্রুপ, এটাকে 3 নম্বর গ্রুপ ধরতে হবে, তাহলে এটা উল্টো দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে S কনফিগারেশন। আর এখানে যদি আমরা দেখি তাহলে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, তো এটাও অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তো এটাও S কনফিগারেশন। তো দুটোরই কনফিগারেশন সেম হচ্ছে, তার মানে এটা একটা একটা মিরর ইমেজ হতে পারে না, তাহলে এটা মিরর ইমেজ নয়, এটা নট মিরর ইমেজ। ঠিক আছে, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাদেরকে দেখতে হবে। তো স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস, তাহলে এরকম দেখতে হবে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, তো সি, এখানেও সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
ওকে, তো এই কোশ্চেনটাতে আমাদেরকে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখে করতে পারা যেত, অথবা আর একটা অপশন আছে এখানে, আর একটা জিনিস আমরা চেক করতে পারতাম, সেটা দেখো কীরকম। এরকম চেক করতে পারতে যে এই কম্পাউন্ডটাকে এক্স্যাক্টলি এর পাশে নিয়ে গেলে যদি বসানো যেত, এটাকে যদি এক্স্যাক্টলি এর পাশে নিয়ে গিয়ে বসানো যেত, তাহলে দেখতে যে NO2 আর Hটা মিরর ইমেজ হচ্ছে, কিন্তু সিসের জায়গাটা মিলছে না। তার মানে কি এই কম্পাউন্ডগুলো ডিফারেন্ট আছে। আমি কি বলতে চাইছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, মনে করো প্রথম যে কম্পাউন্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা NO2 আছে, এখানে আছে H, এখানে আছে সিস, আর এখানে আছে ট্রান্স, তাই তো? আর যে স্ট্রাকচারটা এখানে গিভেন আছে, এই স্ট্রাকচারটাকে আমি এর পাশেই লিখছি। তাহলে এখানে যদি পাশে লেখো, তাহলে NO2 H, এখানে আছে ট্রান্স, আর এখানে আছে সিস। তাহলে এটার মিরর ইমেজ কিনা, তাহলে প্রথমে ইনিশিয়ালি আমরা যদি দেখি যে NO2 ঠিক NO2 আছে, H এর ঠিক H আছে, কিন্তু সিসের অপোজিটে ট্রান্স আছে। তাহলে এখানে ছিল এটা সিস, এর অপোজিটে এটা ট্রান্স আছে, তো এটা মিরর ইমেজ নয়। এভাবেও এটাকে আমরা কনসিডার করতে পারতাম যে এটা নট মিরর ইমেজ। ওকে, তো এই 10টা কোশ্চেন আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের মনে হয় যে আরও আমাকে এরকম ভিডিও বানানোর দরকার, এরকম কোশ্চেন যদি তোমরা আরও চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানাও যে এই প্রিভিয়াস ইয়ার JEE মেন্সের কোশ্চেন্স যদি আমরা ডিসকাস করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু নতুন প্রশ্ন নিয়ে আসবো, আরও কিছু নতুন কনসেপ্ট তোমাদেরকে জানানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।